গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরমাণু নিউক্লিয়াসের পার্ট 2 অডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। পার্ট 2 অডিও ক্লাসে শুরু হওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে পার্ট 1-এ যে বিষয়বস্তুগুলো নিয়ে আমি আলোকপাত করেছিলাম সেগুলো আমি বলছি। প্রথমেই বলেছিলাম তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি, তেজস্ক্রিয়তার কারণ কি, কেন তেজস্ক্রিয়তাকে নিউক্লিয়াস জনিত ঘটনা বলা হয়, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে কি কি রশ্মি বের হয়, ওকে, তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিঘটন হলে মৌলের ধর্মের কি পরিবর্তন হয়, ধর্ম বলতে এখানে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গমন হলে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার কি পরিবর্তন হয়, কখন গামা রশ্মিটা বেরোয়, এগুলো বলেছিলাম। তারপর বলেছিলাম আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে 5টি অ্যাসপেক্টে প্রকৃতি, আধান, ভর, ভেদন ক্ষমতা এবং গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী তুলনামূলক আলোচনা, এই বিষয়গুলো আমরা করেছিলাম। আজকে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। আগের দিন আমি এটা বলিনি। তেজস্ক্রিয়তার ব্যবহারের মধ্যে প্রথম যে ব্যবহারটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় যে ক্যান্সারের যে কোষগুলো আক্রান্ত হয় সেই আক্রান্ত কোষগুলোকে নষ্ট করার কাজে তেজস্ক্রিয় কোবাল্ট, রেডিয়াম এগুলো ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় মৌল কোবাল্ট এবং রেডিয়াম। এছাড়াও লিউকোমোনিয়া, মস্তিষ্কের টিউমার ইত্যাদি রোগের চিকিৎসায় তোমার তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করা হয়। থাইরয়েডেও কিন্তু আয়োডিন ইউজ করা হয়। তেজস্ক্রিয় মৌলের মধ্যে আয়োডিন ব্যবহার করা হয় থাইরয়েড রোগের চিকিৎসায়, তেজস্ক্রিয় আয়োডিন, আর তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করা হয় লিউকোমোনিয়া, মস্তিষ্কের টিউমার ইত্যাদি রোগে। ক্লিয়ার? তা এছাড়াও পৃথিবীর বয়স নির্ণয়ে তোমার সিসার একটা আইসোটোপ ইউজ করা হয়, Pb82-206, এই আইসোটোপটা ইউজ করা হয়। এছাড়াও রেডিও কার্বনের তোমার কোনো জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক বস্তুর মধ্যে বয়স রেডিও কার্বন ইউজ করে বয়স নির্ণয় করা হয়। ঠিক আছে? রেডিও কার্বন দ্বারা তোমার কোনো জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় করা হয়। ঠিক আছে? এই সমস্ত ব্যবহারগুলো মনে রাখবে, 2-3টে, তাহলেই হবে। এবারে আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি। কি এটা? না, এটা পড়ার আগে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে আইনস্টাইনের সে বিখ্যাত ভর ও শক্তির সূত্র। আইনস্টাইন কি বলেছিলেন? আইনস্টাইন বলেছিলেন ভরকে শক্তিতে ও শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়, এবং তিনি বলেছিলেন যে এম পরিমাণ ভরকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি তাহলে হবে, যে ফর্মুলার সাহায্যে হবে সেটা হচ্ছে E=mc², যেখানে m বস্তুর ভর, c হচ্ছে আলোর বেগ। ঠিক আছে? এটা তিনি বলেছিলেন। তো সেই আইনস্টাইনের সূত্র থেকে যদি আমি 1 AMU পরিমাণ, 1 AMU মানে কত? 1.66 × 10⁻⁻27 কেজি, এই পরিমাণ ভরকে যদি আমরা শক্তিতে পরিণত করি E=mc² এর ফর্মুলায়, তাহলে আমাদের এখানে হবে ফর্মুলাটা E=1.66 × 10⁻27 × আলোর বেগ 3 × 10⁸, তার স্কোয়ার। এটা আসবে 931.5 MeV, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তোমরা জানো যে এক মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.602 × 10⁻⁻13 জুল। এত পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তোমরা বুঝতেই পারছো হিউজ একটা শক্তি এই ভরকে আমরা কনভার্ট করলে পাবো। ঠিক আছে? এবার দেখো,
এবার আমরা জানবো কোন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন একসঙ্গে থাকে। প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে একসাথে থাকে কোন শক্তির প্রভাবে, এটা আমরা জানবো। এই যে বিশেষ ধরনের শক্তি, যে শক্তির জন্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন একসাথে থাকে, এই শক্তিটার নাম হচ্ছে বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। ক্লিয়ার? কিন্তু নিউক্লিয়াসে বন্ধন শক্তি আসে কোথা থেকে, বন্ধন শক্তিটা আসছে কোথা থেকে, এটা ভালো করে দেখো। আমরা যখন বলেছিলাম পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে, তখন বলেছিলাম যে পরমাণু নিউক্লিয়াসটা প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত হয়। তো সরি, যখন বলা হচ্ছে যে কোনো নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত কোনো নিউক্লিয়াস, তাদের ভরের সমষ্টি, মানে ভর সংখ্যা যেটা বলা হচ্ছে, তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। তাহলে পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রন দ্বারা যতগুলো থাকে তাদের যে মোট ভর, পরমাণুর নিউক্লিয়াসের ভরের কিছুটা কম হয়, কিছুটা পরিমাণ কম হয়। ঠিক আছে? এই যে ভরের পার্থক্য, কার সাথে পার্থক্য না, নিউক্লিয়াসে যতগুলি প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত হয় তাদের যে মোট ভর, এর সঙ্গে নিউক্লিয়াসের ভরের যে পার্থক্য, সেইটাকেই বলা হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। দুটো ভরের ডিফারেন্স, যদিও পরিমাণটা খুবই কম হবে। এই ভর ত্রুটির ফলে যে পরিমাণ ভর হ্রাস পায়, সেই পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে E=mc² ফর্মুলা অনুযায়ী। বুঝতে পারছো? এই শক্তি, যে ভরটা যেটা তোমার কম হলো, সেই ভরটা থেকে যে E=mc² ফর্মুলা বসিয়ে যে শক্তিটা পেলাম, এই শক্তি নিউক্লিয়াসে নিউক্লিয়ন মানে প্রোটন আর নিউট্রনকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। বুঝতে পেরেছ? এই শক্তিটাই প্রোটন আর নিউট্রনকে দৃঢ়ভাবে নিউক্লিয়াসের মধ্যে আটকে রাখে, যার ফলে নিউক্লিয়াসটি স্থায়িত্ব লাভ করে, যার ফলে নিউক্লিয়াসটি স্থায়িত্ব লাভ করতে পারে এই শক্তির ফলে, অর্থাৎ বন্ধন শক্তি। তাহলে ভর ত্রুটি শক্তি, ভর ত্রুটির তুল্য শক্তিই হলো বন্ধন শক্তির পরিমাপ। বোঝা যাচ্ছে? তাহলে ভর ত্রুটির তুল্য শক্তি, অর্থাৎ ভর ত্রুটির যে পরিমাণ ভরের হ্রাস, সেইটা এনার্জিতে কনভার্ট হয়ে যেটা হচ্ছে, সেটাই বন্ধন শক্তির পরিমাপ। তাহলে বন্ধন শক্তি যদি বলা হয় বন্ধন শক্তি কাকে বলে, তখন আমরা কি বলবো? বলবো কোনো পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলোকে, নিউক্লিয়ন মানে কোনগুলো? প্রোটন আর নিউট্রন, সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন, তাকেই আমরা বলছি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। বোঝা গেল? কোনো পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলোকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তাকেই আমরা বলছি বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে, তার মানটা একটা দেওয়া রয়েছে, মানে তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে 8 MeV। মোটামুটি একটা বন্ধন শক্তি নিয়ে তোমার গড় বন্ধন শক্তি, সেটা হচ্ছে 8 MeV, 8 মেগা ইলেকট্রন ভোল্ট। এই পরিমাণ শক্তি, বন্ধন শক্তি অ্যাপ্লাই করলে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে নিউক্লিয়নগুলোকে কি হচ্ছে না, স্বাধীন কণায় পরিণত করা সম্ভব। প্রচুর পরিমাণ একটা শক্তি। ঠিক আছে? তাহলে আমরা ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তি সম্পর্কে জানলাম। ক্লিয়ার? ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তি। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ দুটো কনসেপ্ট, একটা বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন আর একটা নিউক্লিয় সংযোজন। দেখো তোমরা একটু মনে করার চেষ্টা করো যে তোমরা সকলেই জানো এটা, যে 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকির ওপর সবাই জানো বোমা ফেলা হয়েছিল, পরমাণু বোমা। এবং এই বোমা ফেলার কয়েক মিনিটের মধ্যেই ওই শহরের অর্ধেক নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে যে একটা বিশাল পরিমাণ শক্তি
সেই জায়গাটার মধ্যে কি হয়েছিল, নিঃসরণ হয়েছিল, যেই শক্তি নিঃসরণের ফলে শহরের অর্ধেক মানুষ কয়েক মিনিটের মধ্যেই একবারে শেষ হয়ে গেছিল। তো প্রশ্ন হচ্ছে, এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে এলো, এটা আমাদের জানতে হবে। যে এই জিনিসটা জানার জন্য আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজনে কি বলা হচ্ছে? নিউক্লিয় বিভাজনে বলা হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়ায় অপেক্ষাকৃত ভারী মৌল, আমরা প্রথমেই বলেছি তেজস্ক্রিয়তা যখন বলি, যে ভারী মৌলের মধ্যেই, অর্থাৎ যাদের ভর সংখ্যা 210-এর বেশি, তাদের মধ্যেই কিন্তু এই ধর্মটা দেখা যায়। তা যে নিউক্লিয় বিক্রিয়ায় অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় ও প্রচণ্ড শক্তির মুক্তি ঘটায়, তাকে আমরা বলছি নিউক্লিয় বিভাজন। কি হচ্ছে এখানে না, নিউক্লিয় বিভাজনে নিউটন ও গামা রশ্মির উদ্ভব ঘটে। নিউটন ও গামা রশ্মির উদ্ভব ঘটে। কি হচ্ছে বিক্রিয়াটাতে? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছিলেন যে ইউরেনিয়াম 92-235, মানে 92 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর 235 হচ্ছে ভর সংখ্যা, এই মৌলের নিউক্লিয়াসকে, ঠিক আছে, ধীর গতিসম্পন্ন নিউটন দিয়ে আঘাত করলে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, নিউক্লিয়াসটি নিউটনটা গ্রহণ করে কি হচ্ছে, কম্পাউন্ড নিউক্লিয়াস গঠন করে, সংযুক্ত একটা নিউক্লিয়াস তৈরি করে। সেটি অত্যন্ত দুস্থিত, মানে একবারে স্থায়িত্ব তার কম, এতটাই স্থায়িত্ব কম, সে সঙ্গে সঙ্গে দুটি খণ্ডে বিভাজিত হচ্ছে। কি তৈরি হচ্ছে না, এটা দুটি খণ্ডে বিভাজিত হচ্ছে, তৈরি হচ্ছে বেরিয়াম ও ক্রিপ্টন, দুটি বিভাজন খণ্ডে পরিণত হচ্ছে। এটা হচ্ছে বেরিয়াম 56-141 আর ক্রিপ্টন 36-92 উৎপন্ন হচ্ছে, এবং সেই সঙ্গে 3টি নিউটন ও গামা রশ্মি এবং প্রচুর পরিমাণে একটা শক্তি 200 MeV, 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে ইউরেনিয়ামকে 292-235 থাকে নিউটন দিয়ে আঘাত করলেই তার কি হচ্ছে না, পরমাণুটা ভেঙে দুটি খণ্ড তোমার বিভাজন খণ্ডে পরিণত হচ্ছে, একটা বেরিয়াম একটা ক্রিপ্টন, 3টে নিউটন তৈরি হচ্ছে আর 200 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। ওকে, পরবর্তী স্তরে আবার সেই 3টি যে নিউটন তৈরি হলো, তারা আবার 3টি ইউরেনিয়ামকে কি হচ্ছে, আবার ভাঙবে, আঘাত করলে ভাঙতে ভাঙতে পরের স্টেজে আবার তোমার 9টি নিউটন, 9টি থেকে 27টি, এইরকম করতে করতে শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এবং এটি হচ্ছে পরমাণু বোমার মূলনীতি। শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়ামকে নিউটন দিয়ে আঘাত করতে 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 একসময় 81টা পর্যন্ত নিউটন, তারও আরো বেশিও হতে পারে, এই করতে করতে নিউটন গুলো কি হচ্ছে, গুণিতক অনুযায়ী বাড়তে থাকছে এবং ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে ভাঙছে। এই বিক্রিয়াটাই হচ্ছে পরমাণুর বোমার মূলনীতি। এখানে একটা জিনিস দেখো, যে ইউরেনিয়াম 92-235 ও একটি নিউটনের ভরের সমষ্টি, একটি নিউটন এবং ইউরেনিয়াম 92-235 ভরের সমষ্টি অপেক্ষা বেরিয়াম, ক্রিপ্টন ও 3টি নিউটনের ভরের সমষ্টি প্রায় 0.21536 ইউ পরিমাণ কম। সেইটি এনার্জিতে কনভার্ট হচ্ছে, যেটা আমরা বলেছিলাম ভর বিচ্যুতি, সেটা এনার্জিতে কনভার্ট হয়ে 200 MeV পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে প্রথম ক্ষেপে। এই বিক্রিয়াটা শৃঙ্খল প্রক্রিয়ায় অনেকবার বিক্রিয়া করবে এবং শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে পারমাণবিক বোমার যে মূলনীতি, সেটা এই বিক্রিয়ার মাধ্যমেই তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এইটা আমরা নিউক্লিয় বিভাজনটা পড়লাম, ঠিক আছে। এবং এই নিউক্লিয় বিভাজনের তোমার সঙ্গে রিলেটেড আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কনসেপ্টটা তোমরা মনে রাখবে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কি না, নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা হচ্ছে নিউক্লিয় বিভাজনে যে পরিমাণ শক্তি পাচ্ছি আমরা, সেই
শক্তিটাকে কি করা হচ্ছে না নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়া, যেটা পার্ট বাই পার্ট হচ্ছে, এই বিক্রিয়াটাকে নিউক্লিয় রিঅ্যাক্টরের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করা হয়। কারণ এই যে শক্তি, হিউজ পরিমাণ একটা শক্তি, এই শক্তিটাকে বা শৃঙ্খল বিক্রিয়াটাকে কি করছে না নিয়ন্ত্রণ করার কৌশল, যেটা কৌশল সেটাই হচ্ছে নিউক্লিয় রিঅ্যাক্টর। কি হচ্ছে না নিউক্লিয় রিঅ্যাক্টর হলো এমন একটা ব্যবস্থা যেখানে নিউক্লিয় বিভাজনকে বিশেষ পদ্ধতিতে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তাপ শক্তি, সেই তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে খুব অল্প সময়ে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে, যেটা আমাদের খুবই চাহিদা বিদ্যুৎ শক্তির। ঠিক আছে, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে নিউক্লিয় রিঅ্যাক্টরে 1 কেজি ইউরেনিয়াম 92-235 ব্যবহার করলে যে তাপ শক্তি পাওয়া যায় তা 1 কেজি কয়লাকে পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয় তার প্রায় 30 লক্ষ গুণ, 30 লক্ষ গুণ হচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি ঠিক মতন এই নিউক্লিয় বিভাজনের যে শৃঙ্খল বিক্রিয়া এটাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের দেশে কিন্তু কি হচ্ছে না তড়িৎ শক্তির কোনো অভাব থাকবে না, তাই তো? কিন্তু এর একটা ড্রব্যাক রয়েছে, কারণ নিউক্লিয় রিঅ্যাক্টর খুব ডেঞ্জারাস জিনিস। এই নিউক্লিয় রিঅ্যাক্টরকে ঠিক মতো ব্যবহার করতে না পারলে সেই যে দুর্ঘটনাগুলো ঘটেছিল, একটা ছিল তোমার 1986 সালে 26 এপ্রিল ইউক্রেনের চেরানোবিলে, আর 2011 সালে জাপানের ফুকুশিমায় এই ঘটনাটা ঘটে গিয়েছিল। কারণ নিউক্লিয় রিঅ্যাক্টর ঠিক মতো কন্ট্রোল করতে পারেনি, সঙ্গে সঙ্গে বিষক্রিয়া হয়ে গেছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, পঙ্গু হয়ে গেছিলেন, অনেক রোগের সৃষ্টি হয়েছিল। সেই কারণে নিউক্লিয় রিঅ্যাক্টরকে ঠিকমতো ব্যবহার যদি না করা হয়, করতে না জানা থাকে, তাহলে কিছু সমস্যায় পড়তেও হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা পড়লাম সেটা কি পড়লাম না তোমার নিউক্লিয় বিভাজন কি, নিউক্লিয় বিভাজনের বিক্রিয়াটা এবং শৃঙ্খল বিক্রিয়াটা যেটা বললাম কিভাবে হচ্ছে এটা, আর নিউক্লিয় রিঅ্যাক্টর কি, নিউক্লিয় রিঅ্যাক্টরের সাহায্যে কিভাবে তোমার এই তাপ শক্তিটাকে তড়িৎ শক্তিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, এবার দেখো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এই পরমাণু নিউক্লিয়াস থেকে, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন এখানে কি হচ্ছে দেখো, সূর্য থেকে প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ তাপ শক্তি বিকিরিত হচ্ছে, তাই তো? বিকিরণ হচ্ছে। এইভাবে সূর্য 460 কোটি বছর ধরে তাপ শক্তি বিকিরণ করে আসছে। তাহলে আমাদের জানতে ইচ্ছা করে যে সূর্যের এই শক্তির উৎস কি। না, সূর্যের এই শক্তির মূল উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। এখন প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয় সংযোজনটা কি? নিউক্লিয় সংযোজনটা হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে, তাকেই বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। একটা এক্সাম্পল দিই, 1H2 মানে ডয়টেরিয়াম আর একটা 1H2, দুটো ডয়টেরিয়াম, এরা যুক্ত হয়ে তৈরি করছে 2He3 হিলিয়ামের নিউক্লিয়াস প্লাস একটা নিউট্রন প্লাস 3.27 MeV মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। এখানে দেখো দুটি ডয়টেরিয়ামের নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়ামের নিউক্লিয়াস গঠন করে ও একটা নিউট্রন উৎপন্ন করে। এখানে দুটি ডয়টেরিয়ামের ভর অপেক্ষা হিলিয়াম ও নিউট্রনের ভরের সমষ্টি কিছুটা কম, আবার সেই ভর বিচ্যুতি। এই হ্রাসপ্রাপ্ত ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে। তার নিউক্লিয় সংযোজনে যে শক্তি নির্গত হয় সেটা নিউক্লিয় বিভাজনের তুলনায় অনেক বেশি। বলা হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে নির্গত শক্তি 1 গ্রাম ইউরেনিয়াম, দুটো কম্পেয়ার করছি, 1 গ্রাম হাইড্রোজেন 1 গ্রাম ইউরেনিয়াম, তাই তো? তো 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনে নির্গত শক্তি 1 গ্রাম ইউরেনিয়ামের মানে U-92-235 বিয়োজনে নির্গত শক্তির তুলনায় প্রায় 7.3 গুণ, 7.5 গুণ প্রায়। তবে নিউক্লিয় সংযোজনটি, আমি 1 গ্রাম করে বোঝালাম কিন্তু, হ্যাঁ, তো সংযোজন
প্রক্রিয়াটি হয়তো প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, একটা সমস্যা রয়েছে কি না, এটাকে সহজে সংগঠিত করা যায় না। দুটি নিউক্লিয়াসকে যখন হালকা নিউক্লিয়াসকে যখন সংযুক্ত করা হয় তখন বিকর্ষণের মান, বলের মান এতটাই বেড়ে যায় যে নিউক্লিয়াসগুলির সংযুতির জন্য কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। দুটো নিউক্লিয়াসকে তোমার বিক্রিয়া করানোর জন্য এতটাই বিকর্ষণের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, তাই সংযোজন প্রক্রিয়া ঘটানোর জন্য নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া আগে ঘটিয়ে এই তাপমাত্রা উৎপন্ন করা হয়। তাই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজনটা সম্পন্ন করতে হয়। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কেন নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজনটা করতে হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর এই নিউক্লিয় সংযোজনের যে ভিত্তি সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা। ঠিক আছে, আর এই নিউক্লিয়ার সংযোজনকে ইংরেজিতে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, আর নিউক্লিয় বিভাজনকে বলা হচ্ছে ফিউশন আর ফিশন। মাথায় রাখবে এটা। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বোমার যে ভিত্তি সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, আর তোমার পরমাণু বোমার যে মূলনীতি সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, এই যে নিউক্লিয় সংযোজনের ব্যাপারটা যেটা বললাম, হালকা তোমার নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করছে, এটা হচ্ছে মূল যে বিক্রিয়া বা মূল কনসেপ্ট। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে যে কোনো নক্ষত্র যেমন সূর্যের তাপ শক্তির মূল উৎস কিন্তু নিউক্লিয় সংযোজন, আর কনসেপ্টটা কিন্তু ওই ভর বিচ্যুতি, যে ডিফারেন্স হচ্ছে ভরের, সেই ভর ত্রুটিটাই এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কি এটা না, রেডিও কার্বন ডেটিং বলতে এখানে বলা হচ্ছে যে নাইট্রোজেন নিউটনের সঙ্গে বিক্রিয়ায় C14 উৎপন্ন করে। সমস্ত জীবন্ত জীবদেহে এই তেজস্ক্রিয় কার্বনের 14 C14 এর পরিমাণ মোটামুটি ধ্রুবক থাকে। সমস্ত জীবদেহে কার্বনের এই যে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় কার্বন সেটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু মৃত্যুর পর তেজস্ক্রিয় কার্বনের ক্রমাগত ভাঙনের ফলে এর গাঢ়ত্ব কমতে থাকে, ফলে মৃত জীবদেহে C14 এর অবশিষ্ট পরিমাণ নির্ণয় করে তাদের বয়স নির্ধারণ করা হয়। বোঝা গেল? এটাকে আমরা বলছি রেডিও কার্বন ডেটিং। জীবন্তকালে কিন্তু কনস্ট্যান্ট থাকছে, যখনই মৃত্যু হয়ে যাচ্ছে তখন কিন্তু কি হচ্ছে না, C14 এর ক্রমাগত ভাঙনের ফলে গাঢ়ত্বটা হ্রাস পায় এবং মৃত জীবদেহে 14C এর অবশিষ্ট পরিমাণ নির্ণয় করে তাদের বয়স নির্ণয় করা হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জিনিস জানবে যে তেজস্ক্রিয়তার একক হচ্ছে 20, আর SI পদ্ধতিতে হচ্ছে বেকারেল। ঠিক আছে, তেজস্ক্রিয়তার একক হচ্ছে 20 আর SI পদ্ধতিতে হচ্ছে বেকারেল, এটা মাথায় রাখবে। আর তেজস্ক্রিয়তা থেকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে ধরো একটা মৌল থেকে আর একটা মৌল তৈরি হলো আলফা বিঘটন বা বিটা বিঘটন ফলে, তারপরে বের করতে দেয় অনেক সময় যে তোমার কতগুলো আলফা কণা বেরোলো বা কতগুলো বিটা কণা বেরোলো। এই ধরনের অঙ্ক কিন্তু তেজস্ক্রিয়তা থেকে খুবই দেয়। যাই হোক, আমরা তেজস্ক্রিয়তা থেকে নেক্সট ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা থেকে কী কী ধরনের অঙ্ক দেয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা আবার নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ওকে।